নমস্কার সকলকে। তো সবারই এখন প্রাইমারি ইন্টারভিউ শুরু হয়ে গেছে। এবারের ইন্টারভিউ থেকে যা যা বোঝা যাচ্ছে যে এবারে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম প্রশ্ন তোলা হচ্ছে আপনাদের সামনে। তাই কোনো জায়গা থেকে কি প্রশ্ন আসবে সেটা বলা খুবই মুশকিল এই পর্যায়ে। তাই আপনাকে সব রকম প্রশ্নই করে যেতে হবে প্রাইমারিতে ভালোভাবে নাম্বার পাওয়ার জন্য। সেই জন্য আজ আমরা শিক্ষা কমিশন, শিক্ষানীতি এবং শিক্ষা যে প্রকল্পগুলো রয়েছে সেখান থেকে কিছু কিছু প্রশ্ন এনেছি। আজ তার পার্ট ওয়ান। আজকে আমরা সংবিধানের যে ধারাগুলো রয়েছে শিক্ষা সংক্রান্ত সেগুলো সম্পর্কে আলোচনা করব। পরের দিন আমরা বিভিন্ন শিক্ষা কমিশন এবং অন্যান্য যে শিক্ষা প্রকল্পগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে আমাদের যে শিক্ষা বিষয়টা সেটা কোন তালিকায় আছে। দেখুন, ভারতবর্ষে প্রত্যেকটি বিষয় কিন্তু তিনটে তালিকাভুক্ত। একটা রাজ্য তালিকা, একটা কেন্দ্র তালিকা আর একটা যুগ্ম তালিকা। এর অর্থ হলো রাজ্য তালিকায় যে বিষয়গুলি রয়েছে সেগুলি সম্পর্কে নিয়ম, আইন, কানুন কেবলমাত্র রাজ্য তৈরি করতে পারবে, এবং কেন্দ্র তালিকায় থাকলে সেগুলি সম্পর্কে কেবলমাত্র কেন্দ্র সরকার নিয়ম কানুন তৈরি করতে পারবে। আর কোনো বিষয় যদি যুগ্ম তালিকায় থাকে সেক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই একসাথে আলোচনার মাধ্যমে নিয়ম কানুন তৈরি করতে পারবে। সেই রকমই শিক্ষা বিষয়টি 1976 আগে রাজ্য তালিকায় ছিল, অর্থাৎ সেক্ষেত্রে কেবলমাত্র রাজ্য সরকারই এ বিষয়ে নিয়মকানুন তৈরি করতে পারত। কিন্তু 1976 সময় 42তম সংশোধনের মাধ্যমে কি করা হয়, একে যুগ্ম তালিকায় যুক্ত করা হয়। অর্থাৎ এই 1976 পর থেকে কেবলমাত্র রাজ্য নয়, কেন্দ্র সরকারও শিক্ষা বিষয়ক নিয়মকানুন তৈরি করতে পারবে। তাহলে এক্ষেত্রে প্রশ্ন আসতেই পারে ইন্টারভিউতে যে কোন বছর এবং কততম সংশোধনের মাধ্যমে শিক্ষা বিষয়কে রাজ্য থেকে কেন্দ্র বা যুক্ত তালিকায় যুক্ত করা হয়। এরপর আমরা কেন্দ্র তালিকা ও রাজ্য তালিকায় কোন কোন বিষয়গুলি আছে সেগুলি দেখে নিই। যেমন কেন্দ্র তালিকার মধ্যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা, বিভিন্ন প্রযুক্তি, মেডিকেল বা কেন্দ্রীয় বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়গুলি পরিচালনা করার দায়িত্ব আছে। এছাড়া জাতীয় স্তরে শিক্ষার সমন্বয় সাধন করাও একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এবং রাজ্য তালিকার মধ্যে রয়েছে স্কুল, কলেজ, বিদ্যালয়, রাজ্য বিশ্ববিদ্যালয় পরিচালনা, তার সাথে বিভিন্ন বিদ্যালয়ের পরিকাঠামো গঠন, শিক্ষক নিয়োগ, স্থানীয় ভাষা ও সংস্কৃতি অনুযায়ী শিক্ষার পরিবর্তন ঘটানো। কেন্দ্র শিক্ষা নীতি তৈরি করে আর রাজ্য তার বাস্তবায়ন করে। অর্থাৎ কেন্দ্র সরকার একটা পরিকাঠামো গঠন করে শিক্ষানীতি নিয়ে এবং তার স্থানীয়ভাবে বাস্তবায়ন করে রাজ্য সরকার। তবে যেহেতু শিক্ষা বিষয়ক বা অন্যান্য যে বিষয়গুলি যুগ্ম তালিকায় আছে, সেক্ষেত্রে যদি রাজ্য ও কেন্দ্রের মধ্যে দ্বন্দ্ব বাধে, সেক্ষেত্রে কেন্দ্রের যে আদেশ বা নির্দেশ সেটিই বেশি গ্রাহ্য হবে রাজ্যর আদেশ থেকে। এরপর আমরা ভারতীয় সংবিধানের যে শিক্ষা সংস্কৃতি যে ধারাগুলি রয়েছে সেগুলি সম্পর্কে জেনে নিই। দেখুন, ভারতীয় সংবিধানে শিক্ষা সম্পর্কিত ধারাগুলি এক জায়গায় সমন্বিত নেই, এগুলি বিভিন্নভাবে ভিন্ন জায়গায় রয়েছে। সেই রকমই আমাদের যে কিছু ধারা মৌলিক অধিকার রয়েছে, কিছুগুলি নির্দেশমালার মধ্যে রয়েছে, আবার কিছুগুলি ভিন্ন ভিন্নভাবে বিভক্ত রয়েছে। তা আমরা প্রথমেই যে মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল যে রাইটস রয়েছে আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত, সেখানে আমরা শিক্ষার যে ধারাগুলি রয়েছে সেগুলি সম্পর্কে জেনে নিই। প্রথমে আর্টিকেল 15(4), এখানে কি বলা হয়েছে, এখানে সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শ্রেণীকে
বিশেষ সুবিধা প্রদান করার কথা বলা হয়েছে। এরপর আর্টিকেল 15(5) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সংরক্ষণের ব্যবস্থা। দেখুন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনেক সময় কি হয় যে আমাদের সরকারি রিজার্ভেশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তারা সেই রিজার্ভেশন সংরক্ষণ করে না। তো আর্টিকেল 15(5)-এ সেই বেসরকারি বিদ্যালয়গুলিতে এই রিজার্ভেশন যাতে সংরক্ষণ করা হয় সেই নিয়ে অধিকার দেওয়া হয়েছে। এটা কেবলমাত্র নর্মাল যে বিদ্যালয়গুলি সেখানেই প্রযোজ্য, কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এই রিজার্ভেশন যে কোটাটা সেটা প্রযোজ্য হবে না। এরপর আর্টিকেল 21(a) বর্তমান সময়ে শিক্ষার অধিকার সংক্রান্ত যে ধারাগুলি রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ ধারা হলো আর্টিকেল 21(a), কারণ এর মাধ্যমেই আমাদের 6 থেকে 14 বছর যে শিশুদের শিক্ষার অধিকার সেটি সাংবিধানিক রূপ পায়। তো এটি 2002 সালের 86তম সংশোধনের মাধ্যমে এই ধারাটি যুক্ত হয়। এবং এর আগে কোথায় ছিল? এর আগে আর্টিকেল 45-এ ছিল, যা রাষ্ট্রের নীতি নির্দেশিকামূলক অংশে বর্তমান। এর উদ্দেশ্য কি ছিল আর্টিকেল 21 ধারায় যুক্ত করার? যে 6 থেকে 14 বছরের যে শিশুদের তাদের বাধ্যতামূলক এবং বিনামূল্যে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এই আর্টিকেল 21 এর ভিত্তি করেই পরবর্তী ক্ষেত্রে আমরা পরে জানবো যে রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেটা 2009 সালে প্রণয়ন করা হয়, সেটি আসে। এই রাইট টু অ্যাক্ট এডুকেশন সম্পর্কে কিছুটা জেনে নিই। যে এটি কি করা হয়, প্রাইভেট স্কুলগুলিতে 25% সংরক্ষণের ব্যবস্থা করা হয়, বিদ্যালয়ের ন্যূনতম পরিকাঠামো মান নির্ধারণ করা হয় এবং কোনো শিশুকে পরীক্ষায় ফেল করানো যাবে না, এই নিয়ে একটা নিয়ম চালু করা হয়। অবশ্যই এখানে আমাদের মনে রাখতে হবে যে রাইট টু এডুকেশন অ্যাক্ট, এটার পুরো নাম কিন্তু হচ্ছে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। এটা নিয়ে আমরা পরে একটা ভিডিও বানাবো, এখানে জাস্ট একটু সামান্য বলে দেওয়া হলো। এরপর আর্টিকেল 29, এখানে সংখ্যালঘুদের নিজের ভাষা, সংস্কৃতি, লিপি সংরক্ষণ করার একটা অধিকার দেওয়া হয়েছে। এবং তারই পরে আর্টিকেল 30-তে সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অধিকার দেওয়া হয়েছে। তো এইগুলো হলো মৌলিক অধিকারের মধ্যে যেসব ধারাগুলি যুক্ত আছে শিক্ষা সংক্রান্ত। এরপর আমরা রাষ্ট্রের নীতি নির্দেশিকামূলক যে ধারাগুলো রয়েছে সেখানে যা যা শিক্ষা সংক্রান্ত ধারা রয়েছে সেগুলো সম্পর্কে জানব। অবশ্যই জেনে নেব যে রাষ্ট্রের নীতি নির্দেশিকামূলক ধারাগুলি রয়েছে আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত। প্রথমে আর্টিকেল 41, যেখানে নাগরিক শিক্ষার্থীর বঞ্চিত তাদের শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে। অর্থাৎ অনেক মানুষ আছে যারা ছোটবেলায় শিক্ষা গ্রহণ করতে পারেনি, তাদেরকে পরবর্তীকালে ভোকেশনাল কোর্স বা যে নাইট স্কুল এই টাইপের বা হয় না, এই স্কুল বা বিদ্যালয়ে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে এই ধারার মাধ্যমে। যেমন বেকারদের বেকার ভাতা, বৃদ্ধদের বৃদ্ধ ভাতা, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, দুর্বল নাগরিকদের সুরক্ষা প্রদান, প্রাপ্তবয়স্ক শিক্ষণ, লাইফ স্কিল ট্রেনিং বা নারীদের স্বনির্ভরতা শিক্ষা, এই সবগুলি কিন্তু এই আর্টিকেল 41-এর মাধ্যমে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়কে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর আর্টিকেল 45, এখানে শিশুদের প্রারম্ভিক পরিচর্যা ও শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমরা যে কিছুক্ষণ আগে আর্টিকেল 21A পড়লাম, সেখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবেতনিক এবং কম্পালসারি এডুকেশন দেওয়ার কথা বলা হয়েছে, সেটা পূর্বে এই ধারাতে যুক্ত ছিল, অর্থাৎ আর্টিকেল 45-এ। 1950 সালে এটি 14 বছর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু 1986 সালের পর কেবলমাত্র 6 বছর পর্যন্ত শিশুদের কথা বলে। অর্থাৎ 2002 সালে যখন আর্টিকেল 21A-তে এই 6 থেকে 14 বছর শিশুদের শিক্ষার কথা 21A-তে যুক্ত হয়, তখন থেকে আর্টিকেল 45-এ কেবলমাত্র
6 বছর পর্যন্ত শিশুদের শিক্ষা এবং কেয়ারের কথা বলা হয়েছে। এখানে একটা অ্যাক্রোনিম আছে যেটা হচ্ছে ইসিসিই। এটা ইন্টারভিউতে ধরছে অনেক সময়। ইসিসি এর পুরো নাম হচ্ছে আর্লি চাইল্ড কেয়ার অ্যান্ড এডুকেশন। অর্থাৎ আমরা যে অঙ্গনবাড়ি দেখি বা প্রি নার্সারি স্কুল দেখি, এগুলোকেই আর্লি চাইল্ডহুড কেয়ার এবং এডুকেশন এর আওতায় আসে। এরপর আর্টিকেল 46, এখানে এসটি এসসি ওবিসি দুর্বল শ্রেণীদের শিক্ষা এবং উন্নয়ন করার কথা বলা হয়েছে। বৃত্তি প্রদান, হোস্টেল নির্মাণ, বিশেষ প্রকল্প নির্ধারণ সবগুলি এই আর্টিকেলের মধ্যে পড়ে। এগুলি হয়ে গেল আমাদের রাষ্ট্রের নির্দেশিকা নীতির মধ্যে থাকা শিক্ষা সংক্রান্ত ধারাগুলো। এরপর আমাদের মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে কিছু ধারা রয়েছে শিক্ষা সংক্রান্ত, সেগুলি আমরা জেনে নেব। অবশ্যই মনে রাখতে হবে যে প্রত্যেকটি মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস আর্টিকেল 51A তে বর্তমান, এবং এর মধ্যে যে আর্টিকেল 51H অর্থাৎ বৈজ্ঞানিক মনোভাব, মানবতাবাদ এবং মুক্ত চিন্তা গড়ে তোলা, এটি এবং আর্টিকেল 51K অর্থাৎ অভিভাবকদের দায়িত্ব 6 থেকে 14 বছর বাচ্চাদের স্কুলে পাঠানো, এই দুটি হলো শিক্ষা সংক্রান্ত ধারার মধ্যে পড়ছে। এরপরে কিছু অন্যান্য ধারা রয়েছে, যেমন আর্টিকেল 350A, প্রাথমিক বিদ্যালয়ে মাতৃভাষার প্রয়োগ করার কথা বলা হয়েছে। এই আর্টিকেলকেই ভিত্তি করে ত্রিভাষা সূত্র এবং বার্ষিক শিক্ষানীতির কথা উঠে এসেছে। এরপরে আর্টিকেল 350B, এখানে সংখ্যালঘুদের শিক্ষার প্রসার লক্ষ্য করার জন্য কর্মকর্তা নিয়োগ করার কথা বলা হয়েছে। অর্থাৎ সংখ্যালঘুদের শিক্ষা প্রসার হচ্ছে কিনা সেটা দেখার জন্য একটা ইনস্টিটিউশন গড়ে তোলার কথা বলা হয়েছে। তো এই হলো আজকের আমাদের সংবিধানে যুক্ত যে শিক্ষা সংক্রান্ত আর্টিকেল বা ধারাগুলি রয়েছে সেগুলি। পরের দিন আমরা বিভিন্ন যে শিক্ষা কমিশন রয়েছে সেগুলি সম্পর্কে জানব, এবং পরপর একে একে আমরা বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে জানার চেষ্টা করব, যেগুলি আপনাদের ইন্টারভিউতে অবশ্যই কাজে লাগবে। আজকের জন্য সবাইকে স্বাগতম আমার ভিডিও দেখার জন্য, এবং আশা করি পরের ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন।